হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে জলপ্রপাতের উৎপত্তি কি করে হয় সেই নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, জলপ্রপাতের উৎপত্তি কি করে হলো। বলছে নদী তার গতিপথে সরাসরি উপর থেকে নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলা হয়। এবার সাপোজ মনে করো কোনো পাহাড়ি বা পার্বত্য অঞ্চল দিয়ে জলটা বা নদীটা বয়ে আসছে, বয়ে আসতে আসতে হঠাৎ করে যদি নিচের দিকে জলরাশিটা পড়ে যায় তাহলে তাকে আমরা বলি জলপ্রপাত। এবার এই জলপ্রপাতটা সৃষ্টি হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা বিদ্যমান রয়েছে সেটা হচ্ছে কঠিন ও কোমল শিলার অবস্থান। দেখো আমি প্রথমে তোমাদের পড়াই যাচ্ছি না, ভাববে না যে কোনো একটা পড়া পড়ছো। সাপোজ মনে করো এটা একটা আমার হচ্ছে একটা টেবিল আছে। এবার সাপোজ টেবিল মনে করো, টেবিল থেকে জলটা হঠাৎ করে এখানে জল ঢাললে তুমি জল থেকে টেবিলটার থেকে উপর থেকে নিচে জলটা পড়ে গেল। তার মানে যদি কোনো প্রবাহিত জলধারা হঠাৎ করে নিচের দিকে নেমে আসে তাহলে তাকে আমরা জলপ্রপাত বলি। তাহলে এবার বইয়ের ভাষায় যদি চলে যায় জলপ্রপাত বলছে নদী তার গতিপথে সরাসরি উপর থেকে যদি নিচে পতিত হয়। তার মানে কি, নদী যাচ্ছে হঠাৎ করে যদি উপর থেকে নিচের দিকে পতিত হয়, এখানে উপর থেকে হঠাৎ করে নিচের দিকে পতিত হয়, তখন বিশাল জলরাশিকে আমরা বলি জলপ্রপাত। এইবার এখানে কি করে সৃষ্টি হলো কঠিন ও কোমল শিলা। দেখো প্রথমত ছবিটা বোঝো। কঠিন শিলা মানে যেই শিলাটাকে ক্ষয় করা কিন্তু অতটা সাধ্য নেই জলপ্রপাতের, অল্প পরিমাণে ক্ষয় করতে পারে কিন্তু খুব বেশি পরিমাণে ক্ষয় করতে পারে না। কিন্তু তার নিচে যদি কখনো কোমল শিলা অবস্থান করে, কোমল মানে নরম, তাহলে সেই শিলাটাকে কিন্তু ক্ষয় বেশি করতে পারে। তাহলে যদি কখনো এই কঠিন শিলা কোমল শিলা যদি পরপর আড়াআড়ি ভাবে অবস্থান করে তখন কি হয়, কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারে না সম্মুখ ভাগটাকে, কিন্তু কোমল শিলার সম্মুখ ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে পিছন দিকে মানে বা পশ্চাতের দিকে কিন্তু চলে যায়। তখন আমরা কি করি দেখছি, এটার কারণেও কিন্তু একটা জলপ্রপাত সৃষ্টি হতে পারে। যে যদি মনে করে ক্ষয় হতো তাহলে একটা ধারাবাহিক প্রবাহ নেমে আসতো, কিন্তু ক্ষয় করতে পারেনি, নদী প্রবাহটা যেতে 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 এখান থেকে মনে করো কঠিন শিলা মানে তোমার হচ্ছে কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবার কঠিন শিলাটা ভেঙে পড়েছে। তাহলে এবার কি হচ্ছে, নদীর যে প্রবাহিত জলধারা হঠাৎ করে নিচের দিকে নেমে আসছে, তাহলে জলপ্রপাত বলছি। এবার বইয়ের ভাষায় চলে আসবে, বলছে নদী পথে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত, আমি তোমাকে বলেই দিলাম। এবং কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হলে কিন্তু খাড়া ঢালের সৃষ্টি হবে। এই ঢাল বেয়ে জলরাশি প্রবল বেগে নিচে পড়লে জলপ্রপাতের সৃষ্টি হয়, যথা নায়াগ্রা জলপ্রপাত কিন্তু এই ধরনের জলপ্রপাতের উদাহরণ। আমি তোমাকে প্রথমেই বললাম যে কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হতে পারে না, কিন্তু কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়, এবং কোমল শিলা যেখানেই ক্ষয়প্রাপ্ত হবে তার উপরের কিন্তু কঠিন শিলাটা তাকে ক্ষয়প্রাপ্ত করতে পারবে না বা ক্ষয় করতে পারবে না বলে জল যে আছে নদীর জলধারা সেটা কিন্তু একেবারে উপর থেকে নিচের দিকে পড়বে। তাহলে এটা গেল একটা পয়েন্ট। এই প্রশ্নটা তোমরা 3 নম্বরের জন্য পরীক্ষায় পড়বে, খুব গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর পয়েন্ট বলছে চ্যুতি সৃষ্টি। বলছে নদী বক্ষে যখন, চ্যুতি মানে কি ফাটল, মনে রাখ চ্যুতি মানে হচ্ছে ফাটল, ঠিক আছে। নদী বক্ষে যখন চ্যুতির সৃষ্টি হয় তখন কিন্তু জলরাশি খাড়া ঢাল বেয়ে নিচে পড়লে জলপ্রপাতের উৎপত্তি ঘটে। যেমন জাম্বেসি জলপ্রপাত, জাম্বেসি জলপ্রপাতের যদি ছবি তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে দেখো তাহলে দেখতে পাবে যে নদী বক্ষে মানে নদীর মাঝেই চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়, তখন জলরাশি খাড়া ঢাল বেয়ে কিন্তু নিচের দিকে পড়লে কিন্তু জলরাশির সৃষ্টি হয়। এবার ধরো আমি ধরলাম সাপোজ মনে করো এটা একটা পার্বত্য এলাকা আছে, এবার হঠাৎ করে এই জায়গায় ফাটল ধরে মনে করো জলরাশিটা এদিক দিয়ে কোমল শিলা আছে, এবার কঠিন শিলা ফাটল ধরেছে, এবার কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এবার নদীর জলরাশি কিন্তু ফাটলের জন্য ওই পাশে আর যেতে পারছে না ফাটল পার করে, তাহলে ফাটল দিয়েই সরাসরি নিচের দিকে নেমে আসছে, তাহলে জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। দেন বলছে পর্বত ও মালভূমির খাড়া প্রান্তীয় অংশ। দেখো বলছে পর্বত বা মালভূমির খাড়া প্রান্ত ভাগ যেখানে নদী খাড়াভাবে পড়তে থাকে, ঠিক আছে, সেখানেও কিন্তু জলপ্রপাতের উৎপত্তি ঘটে। যেমন হুড্রু জলপ্রপাত আমরা বলতে পারি। যদি তোমরা ইন্টারনেট থেকে সার্চ করে হুড্রু জলপ্রপাতটা দেখো, আমি এখানে ছবিগুলো দেইনি অত কিছু, আমি জাস্ট একটা নর্মাল কমন জলপ্রপাতের একটা ছবি দিয়ে তোমাদের বুঝিয়েছি। তাহলে পর্বত বা মালভূমির যদি খাড়া প্রান্তীয় ভাগ, মনে করো একটা পর্বত আছে, এই পর্বতটার এই ভাগটা খাড়া, তাহলে জলরাশি এদিক দিয়ে গিয়ে সরাসরি নিচের দিকে পড়বে, তাহলে এখানে জলপ্রপাতের সৃষ্টি করতে পারে। আবার কিছু কিছু জায়গায় মালভূমি রয়েছে যেটাকে আমরা টেবিল ল্যান্ড বলি, টেবিলের মতন দেখতে মালভূমিটা অনেকটা। তো এইবার এই যে মালভূমি রয়েছে, মালভূমিরও যদি প্রান্ত ভাগ যদি খাড়া হয়, মনে করো মালভূমি এরকম টাইপের করে এরকম ভাবে যায়নি, এবার মালভূমিটা যদি এরকম টাইপের করে মনে করো গিয়ে এরকম টাইপের করে হঠাৎ করে নেমে গেছে, তাহলে কি হচ্ছে, এখানকার যে জলরাশিটা আছে হঠাৎ করে এখানে নিচে পড়বে এসে, তাহলে এইটাকে আমরা জলপ্রপাত বলি, হুড্রু জলপ্রপাত উদাহরণ। এবার বলছে ঝুলন্ত উপত্যকা।
হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি আমরা দেখি ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়, ঠিক আছে। এর ফলে বা এর মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখনও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়, যথা ইয়োসেমিতি জলপ্রপাত। তাহলে ইয়োসেমিতি জলপ্রপাতও কিন্তু এই ঝুলন্ত মানে উপত্যকার থেকেই সৃষ্টি হয়েছে। তো আশা করি আজকে মাধ্যমিক ভূগোল যাদের নিয়েছো তাদের এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আর্টসের জন্য আপাতত জয়েন করতে পারবে, কারণ আমরা আর্টসের কোর্সটাই কিন্তু লঞ্চ করেছি। তোমরা 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।